এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আমন্ত্রণ। আমরা সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি সারাদিনের প্রধান প্রধান খবরগুলো আবারও দিন শেষে ফিরে দেখবার চেষ্টা করি। দুজন অতিথি আমাদের সঙ্গে আজকে শুরুতেই যুক্ত হচ্ছেন। প্রথমে একটু আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে কারা আছেন। আমাদের সঙ্গে আছেন আরবান স্টাডিজ গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম এবং একই সঙ্গে রয়েছেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে এই আলোচনা যুক্ত হবার জন্য। তবে আলোচনাটি শুরু করার আগে দর্শকদেরকে আমরা একটু ভূমিকা করতে চাই। আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন এবং সেই রিপোর্টটি আজকে যারা ছিলেন আমাদের সঙ্গে সারাদিন এটি নিউজের পর্দায় তারা নিশ্চয়ই দেখেছেন যে মঙ্গলাবাস এই বাড়িটি নিয়ে একটি ব্রিটিশ আমলের দৃষ্টিনন্দন এই স্থাপনা এখন অমঙ্গলের একটি ছায়া পড়েছে এবং চক্রান্ত হচ্ছে এটি ভেঙে ফেলার। তো এই জমিদার বাড়ির কাঠামোটি ভেঙে নতুন রূপ দেবার একটি চেষ্টা এবং তা নিয়ে কি পরিস্থিতি, কোথাকার পানি কোথায় গড়ালো তা নিয়ে সহকর্মী সাদিয়া আফরোজের রিপোর্টটি প্রথমে দেখব, তারপর আলোচনা। পুরান ঢাকা মানেই পুরনো ঐতিহ্যের সমাহার। এখানকার গলিতে গলিতে ইতিহাস, মোড়ে মোড়ে ঐতিহ্যময় স্থাপনা। তেমনি এক নান্দনিক কারুকার্য খচিত প্রাসাদ মঙ্গলাবাস। সূত্রাপুরের মোহিনী মোহন দাস লেনে এই প্রাসাদের মালিক ছিলেন জমিদার যতীন্দ্র কুমার সাহা। দেশভাগের সময় সব ফেলে তিনি কলকাতা চলে যান। কোনো দাবিদার না থাকায় এটি হয় অর্পিত সম্পত্তি। 1971 সাল থেকে ভবনটি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আরেকটি অংশ ব্যবহার করছে শিশু কিশোর সংগঠন মুক্তি খেলাঘর আসর। ইউরোপীয় নিও ক্লাসিক স্টাইলে নির্মিত চুনসুরকির শতবর্ষী এই স্থাপনার প্রায় অক্ষত রূপ এখনো বিস্মিত করে। মঙ্গলাবাসের 35টি ঘরে শ'দের এক শিক্ষার্থীর বসবাস। রয়েছে 3টি সুদৃশ্য উঠান। এর ছাদে ও উঠানে চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন চিত্রের দৃশ্য ধারণ হয়েছে অনেকবার। এই বাড়িতেই প্রথম আমি আপনার সাথে দেখা করছিলাম। গুড। সম্প্রতি কবি নজরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সংস্কারের নামে ভবনের মূল অবয়ব নষ্টের অভিযোগ ওঠে। ঢাকার ঐতিহ্য নিয়ে সক্রিয় আরবান স্টাডি গ্রুপ বলছে, মঙ্গলাবাসের সংস্কারে বিশেষজ্ঞ পরামর্শ না নিয়ে ঢালাওভাবে সিমেন্টের প্লাস্টার করা হচ্ছে, যা ঢেকে দিচ্ছে ভবনের মূল নকশার নান্দনিকতা। ওইখানে যে ময়েশ্চারটা ভিতরে ঢুকছে, যে মানে জলকণাটা ঢুকছে, সেটা কিন্তু শুকাচ্ছে না, ওটা ভেতরেই থেকে যাবে এবং ওটার ফলে যেটা হবে, এই ব্রিকের ভিতরে যে আমাদের যে চুনসুরকির কাজটা আছে, লাইম মর্টার, যেটা এই লাইম মর্টারটা গলে যায়। তখন যেখানে যে পুরনো মেটেরিয়ালটা আছে, 100 বছরের পুরনো মেটেরিয়ালটা, এটা কিন্তু রাখতে হবে। ঐতিহ্যপ্রেমী সচেতন মানুষের প্রতিবাদে কর্ণপাত করছে না কলেজ কর্তৃপক্ষ। কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েও তারা তা রক্ষা করেনি। এসব বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অধ্যক্ষ সেলিমুল্লাহ খন্দকারকে। 400 বছরের পুরনো ঢাকায় শুধু এই ভবনটি নয়, এরকম অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলোর সংরক্ষণ করা দরকার। সেটি করা গেলে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করা সম্ভব। আর সেজন্য সবার আগে প্রয়োজন একটি সুনির্দিষ্ট নীতিমালা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। সহকর্মী সাদিয়া আফরোজের রিপোর্টটা আমরা দেখছিলাম। ঠিক এই রিপোর্টটি ধরে আমরা কথা বলতেছি। আমাদের সঙ্গে আছেন আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম। তার সঙ্গে আমরা তার বিশ্লেষণটি আমরা শুনতে চাইবো। তাইমুর ইসলাম, আমরা আসলে রিপোর্টেও কিন্তু দেখছিলাম যে আপনার ছোট একটু কথা আমরা শুনলাম যে আপনি সেখানে বলছিলেন একেবারে কারিগরি বিষয়, কিন্তু আমরা আসলে দেখি যে আমাদের যে পুরনো ঐতিহ্য ধারণ করে যে স্থাপনা, যে অবকাঠামো, সেগুলো কিন্তু ভেঙে ফেলা, সেগুলো সরিয়ে নতুন স্থাপনা, এই উদ্যোগ, এই প্রচেষ্টা তো আসলে আজকে নতুন নয়, যদিও নানা কারণে সেগুলো কিছুটা ঠেকিয়ে রাখা হয়তো যায়, কিন্তু সবসময় পুরোপুরিভাবে হয়তো পারাও যায় না। আপনি যে বিষয়টি বলছিলেন সেটা একটু যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন যে এখানে আসলে তারা ভেঙে ফেলছে না বটে, কিন্তু তারা তো সংস্কার করতে গিয়ে সেখানে আরো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, যেটি হয়তো যে এত দীর্ঘ প্রাচীন ভবনটি হয়তো আমরা সেই ঐতিহ্যের অবস্থায় বা চেহারায় আমরা নাও দেখতে পারি। আপনি কি একটু বুঝিয়ে বলবেন যে আসলে এক্ষেত্রে কি করণীয় হতে পারে? আচ্ছা, আপনার প্রশ্নের মধ্যে আপনি বেশ কয়েকটা দিক তুলে এনেছেন। তো প্রথমে সরাসরি আপনি যে পয়েন্টের কথা বললেন, আমি সেই জায়গাটাই আগে অ্যাড্রেস করি। প্রথম কথা হচ্ছিল যে এখানে যে ঝুঁকির কথা বলা হচ্ছে,
ঝুঁকিটা দুই ধরনের। একটা হলো যদি একটা চুনসুরকির স্থাপনাকে পুরোপুরি আপনার ইয়ে সিমেন্ট প্লাস্টার দিয়ে যদি ঢেকে ফেলা হয়, নতুন করে আস্তর করা হয়, তাহলে এই দালানটি যেটা হয়, এই ভিতরে ময়েশ্চার থেকে যায় এবং এই ময়েশ্চারটা বাইরে বের হতে পারে না, কারণ সিমেন্ট প্লাস্টারটা বেসিক্যালি ওয়াটার প্রুফিং একটা মেটেরিয়াল। তো বাইরে থেকে ময়েশ্চারটা বের হতে না পারলে ওই বিল্ডিং দেয়ালটা ব্রিথ করতে পারে না। এখন এখানটায় সমস্যা হলো মানে সমাধান একটাই, চুনসুরকি স্থাপনাকে চুনসুরকি দিয়ে প্লাস্টার, আস্তর, গাঁথনি কাজ যা কিছু করতে হবে ওখানে চুনসুরকির বাইরে দেয়া যাবে না, অন্য কিছুতে যাওয়া যাবে না। এটা হলো প্রথম ব্যাপার। আর দ্বিতীয় জিনিসটা, সেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, বরং আমার কাছে ওটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো আমাদের এখানে আজকাল বেশ কিছু সংস্কারের কাজ হচ্ছে। গত 10-20-15 বছরে আমরা দেখছি বেশ কিছু সংস্কারের কাজ হচ্ছে। এই সংস্কারগুলোতে আমরা সেই 86-এ দেখেছি আসান মঞ্জিল যখন সংস্কার করা হলো, তখন কিন্তু ওনারা এই সিমেন্ট প্লাস্টার ব্যবহার করেছেন এবং একদিকে সিমেন্ট প্লাস্টার ব্যবহার করার জন্য তাতে নানান রকম সমস্যা হয়েছে, সেই সমস্যা এখনো দেখা যায়। ওখানে কোনো রকম পেন্টিং ওরা দিয়ে রাখতে পারছে না বা নষ্ট হয়ে যায়, সেগুলো তো আছে। পাশাপাশি আরেকটা জিনিস হলো যখন করা হচ্ছে একটা ভবনকে লিটারেলি মানে নতুন করে ফেলা হচ্ছে, এই নতুন করে ফেলার যে বিষয়টা, এটার ব্যাপারে বোধহয় আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কারণ আমরা গত কয়েক বছরে বেশ কয়েকটা স্থাপনা সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে সংরক্ষণ করতে দেখছি। সেটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক। সেই জায়গাটায় আসলে এই ভবনগুলোর যে প্রাচীন, যেটা শত শত বছর ধরে, কথা কি শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। জি। তো এই যে প্রাচীন, যেটা আপনি এই ভবনটা দেখবেন, যখন ছবি দেখানো হচ্ছিল, বাঁ পাশের যে অংশটুকু, সেটা তো নতুন করে প্লাস্টার করা হয়নি, পুরনোটাই আছে এবং পুরনোটায় কিছুটা পলেস্তেরা ক্ষয়ে গেছে, কিছুটা ব্রিক বের হয়ে আসছে। এসব জায়গায় পয়েন্টিং করে ওটাকে কিন্তু আমরা যখন একটা অ্যান্টিক জিনিস ঘরে, ওটা প্রতিদিন ঘষে মেজে চকচকে করে রাখবো না, ওটাকে অ্যান্টিক করে রাখাটাই কাম্য। এখানেও সেরকম, কিন্তু এনশিওর করতে হবে যেন এটাতে দালানের কোনো ক্ষতি না হয় এবং তাকে ব্যবহার করতে যেয়ে যেন যারা ভেতরে বসবাস করছেন তাদের কোনো অসুবিধা না হয়। এই দুটো রেখেই কিন্তু এই পুরনো ভবনকে এমন ভাবে সংরক্ষণ করতে হয় যেন এটা রাতারাতি একবারে নতুন করে ফেলা না হয়। আপনি যে নকশাগুলো দেখাচ্ছেন, এই নকশাগুলো যদি নতুন করে প্লাস্টার করে করা হয়, যেটা প্রত্নতত্ত্ব বিভাগ বিভিন্ন জায়গায় বালিয়াটিতে করেছে বা আমরা দেখছি পুঠিয়া রাজবাড়িতে এই ঘটনাগুলো করা হয়েছে, করে কিন্তু ওই এর যে মানে অ্যান্টিক, মানে এটা যে প্রাচীন যে ইয়েটা একটা আছে, নান্দনিক ব্যাপার আছে, সেটা কিন্তু তখন নষ্ট হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন, আপনাদের এই যে বিল্ডিংটা নিয়ে কথা বলছি, এই দালানটা কিন্তু যারা বাংলাদেশে ভিজুয়াল মিডিয়াতে কাজ করেন তাদের মধ্যে বহু যারা নাট্যকার, সিনেমা বানাচ্ছেন, খুব নান্দনিক সিনেমা যারা বানিয়ে থাকেন, এরকম অনেকেরই কাজ এখানে হয়েছে। যারা টিভি কমার্শিয়াল করছেন, তারা এখানে ভীষণ ভাবে এই বিল্ডিংটাকে পছন্দ করেন। এর মূলত দুটা কারণ। এক, এই বিল্ডিংটা কিন্তু কোনো অবস্থাতে জরাজীর্ণ না এবং এই বিল্ডিংটাতে যেটা হয়েছে সেটা হচ্ছিল ওভার দ্য ইয়ার্স, এই যে প্রায় 100 বছরের বিল্ডিংটা নিজের একটা আর কি এজিং প্রসেসের মধ্যে দিয়ে এর একটা বিউটি তৈরি হয়েছে এবং সেই বিউটিটা আসলে এটা সবাই ভীষণ, সবার কাছে খুব অ্যাপিলিং। এবং এটা কিন্তু ইউরোপেও দেখবেন, ওরা যখন সংস্কার করে ওরা প্রিজার্ভেশনের কথা বলে এবং খুব বড় বড় স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা প্রিজার্ভ করা হচ্ছে। আবার যেসব স্থাপনা ব্যবহারের জন্য ব্যবহারও করা হচ্ছে আবার প্রিজার্ভও করা হচ্ছে, সেই সব জায়গাতেও কিন্তু সেই সংরক্ষণটা এমন ভাবে করতে হয় যেন পুরোপুরি এটাকে বদলে নতুন করে না ফেলা হয়। মানে এটা যে 100 বছরের ভবন, সেটা আমার যেন সেই চিহ্নটা ধরে রাখতে হবে এবং সেটা করার কাজটা খুব যত্ন করে করার কথা। এটা এজন্যই ওই মানে যারা স্পেশালিস্ট, যারা
তাদের কাছে যেতে হবে, আমরা কিন্তু বিশেষজ্ঞের এই কাছে এই যেতে যে হবে। ভবনটি নিয়ে আমরা আলাপ করছি, গত 10 বছরে কিন্তু পুরনো ঢাকা এবং আরো কিছু এলাকার এ ধরনের অনেক প্রাচীন ভবন নিয়ে আমাদের কিন্তু কথা বলতে হয়েছে। গণমাধ্যমে আমরা এই ধরনের অনেক প্রতিবেদন দেখেছি। একটা আওয়াজের ব্যাপার আসলে ছিল, আওয়াজ দিতে হয়েছে এবং চাপ প্রয়োগ করে অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রাচীন ভবন স্থাপনা রক্ষা করার কাজটিও কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভবও হয়েছে। এই ঘটনাগুলো বারে বারে ঘটছে এবং ঠিক বিশেষজ্ঞ পরামর্শ না নিয়ে নিজেদের চিন্তা বা ধারণা অনুযায়ী নিজেদের মতো করে সেটিকে ভেঙে ফেলা বা সংস্কার করতে গেলে সেটাকে যেন তেনভাবে সেটির প্রিজার্ভেশনের বিষয়গুলোকে বিবেচনায় না নিয়ে কোনোভাবে করে ফেলা। তো এই প্রক্রিয়াগুলো আসলে কিন্তু চলছেই। সংকটটা আসলে কোথায় দেখেন? আমরা যদি সংকটটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এরকম ঘটনা নিশ্চয়ই এড়াতে পারবো। কোথাও কি কোনো সংকট বা কোনো গ্যাপ দেখেন? আমি এখানে না এই প্রশ্নটা দুটা স্তরে উত্তরটা দিতে চাই। আপনি বলছিলেন যে আহ, বিভিন্ন সময় চাপের জায়গাটা একটা, আমরা আসলে চাপের জায়গাটা যেটা করেছি বিভিন্ন সময় সরকারি পর্যায়ে যখন হয়নি তখন রিট করতে বাধ্য হয়েছি, এবং রিট করে করে প্রায় ডজন খানেক রিট করার পর আজকে এমন একটা জায়গায় এসছে। গত মাসে আমাদের একটা রায়ে প্রায় 2200 বিল্ডিং আমরা সরকারের কাছে ঢাকা নগরীতে 2200 বিল্ডিং এর জন্য একটা লিস্ট সরকারের কাছে জমা দিয়েছিলাম, এবং সেই লিস্টটা সরকারের পক্ষ থেকে যেহেতু করা হয়নি পরে রিট হয়েছে, এবং রিটে কোর্ট থেকে কিন্তু এই বিল্ডিং গুলোর উপরে প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং যেটা প্রত্নতত্ত্ব বিভাগকে বলা হয়েছে এই 2200 বিল্ডিং কে অ্যাসেস করে এখান থেকে চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে হবে, এবং এই পদ্ধতিটি খুবই মানে একটা একটা ক্যাটেগরিক্যালি এটা করতে হবে, ওর মধ্যে কতগুলো আইনের ব্যাপার আছে সেগুলো মেনটেন করে করতে হবে, সেটা একটা দিক। অন্যদিকে রাজুককে বলা হয়েছে এখানে কোনো পরিবর্তন করা যাবে না, মানে নতুন পারমিশন দেওয়া যাবে না, whereas প্রাইভেট প্রপার্টি ওনার্সদেরকে এটা পরিবর্তনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো এটা একটা বিশাল বিশাল একটা অগ্রগতি হয়েছে। এই জন্য হাইকোর্টের যে মাননীয় জাজ তারিকুল হাকিম এবং সৈয়দি সাহেবকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে একটা যুগান্তকারী একটা রায় আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে। তা এটাকে বাস্তবায়নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। আমরা আশা করি যে সরকারও, যারা স্পেশালি সংশ্লিষ্ট যে দুটি ডিপার্টমেন্ট প্রত্নতত্ত্ব বিভাগ এবং রাজুক, তারা এই ব্যাপারে ও কার্যকরী ভূমিকা পালন করে রাখবেন, এবং তাতে করে কিন্তু আমরা যে বাধার গত 20 বছর ধরে ফেস করেছি সেখান থেকে এগিয়ে ওটাকে অতিক্রম করে বেরিয়ে আসতে পারবো। এটা একটা দিক। অন্যদিকে হচ্ছে সমস্যাটা যেটা বলছেন আপনি, এই সমস্যাটা না একটা সামাজিক প্রেক্ষাপট আছে, আরেকটা হচ্ছে হলো আমাদের যে রাষ্ট্রীয় একটা ব্যাপার এখানটায় জড়িয়ে গেছে। যে সামাজিক প্রেক্ষাপটটা হচ্ছে হলো আমরা এই পুরো আপনি জানেন আমরা যে সূত্রাপুর এলাকাটা বলছি এগুলো কিন্তু হিন্দু প্রধান এলাকা ছিল। 1947-এ যখন ভারত ভাগ হলো তখন কিন্তু এখানে যারা হিন্দু বড় একটা সম্প্রদায় ছিল তারা এখান থেকে চলে গেছেন ইন্ডিয়াতে, ওখান থেকে মুসলিম যারা ছিলেন তারা এসছেন বাংলাদেশে বা ঢাকাতে এসছেন, এবং এদেরকে অ্যাকোমোডেশন করতে গিয়ে তখন সরকারকে হিমশিম খেতে হয়েছে, এবং তারা নানান ভাবে এদেরকে অ্যাকোমোডেশন করার চেষ্টা করেছেন, যারা তাদেরকে মুহাজির বলা হতো। ওই ডিটেলটাতে না যেয়ে বলি যে কখনো কখনো এমনও দেখা গেছে একটা বাসাতে হয়তো 4টা রুম, সেখানে 4টা ফ্যামিলিকে অ্যাকোমোডেট করা হয়েছে। আবার কোথাও কোথাও এই যে ভবনটা আছে এটাকে একটা প্রাইভেট একটা এটা কোনো প্রতিষ্ঠানের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, এগুলোকে সংরক্ষণ করা যায়নি, তখনকার আর্থিক অবস্থাও এটা ছিল না। কিন্তু আজকে এই ভবনগুলোকে অর্পিত সম্পত্তি অথবা ভেস্টেড প্রপার্টি বলা হয়। এই ভবনগুলোর একটা আমাদের হেরিটেজ প্রপার্টি একটা বড় অংশ এই ভবনগুলো, এগুলোই টিকে আছে যেহেতু এর অনেকগুলো সরকারি মালিকানায় আছে এখনো, এবং এই ভবনগুলোকে নিয়েও সরকারের এখন একটা পরিষ্কার চিন্তা ভাবনা করা দরকার। যাদেরকে লিজ দিয়ে যেভাবে রাখা হয়েছে, ওটা একটা ঘরে যখন 3 জেনারেশন একটা পরিবার থাকে সেটা আসলে বস্তির মতোই জীবনযাপন হয়। আমি মঙ্গলাবাসের বাইরে গিয়ে কথা বলছি আর কি। তো সেখানে সেসব জায়গাতে আসলে প্রপারলি ওনাদেরকে একটা ফ্যামিলিকে যদি ওখানে রাখা যায় এবং অন্য ফ্যামিলিদেরকে অন্যখানে অ্যাকোমোডেশন ব্যবস্থা করা যায়, সেগুলোকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে, এবং যারা আরবান প্ল্যানিং এর সাথে এটি আসলে জড়িত একটি তাদেরকে মানে এখানে দীর্ঘমেয়াদী কাজও বটে। আপনি বেশ দীর্ঘভাবেই বলছিলেন এবং আমরা এই কথাগুলো আসলে অনেক বছর ধরে শুনছিও বটে, কিন্তু এটি আসলে পুরোপুরি হয়তো একটা কথা থেকে কার্যকর। বলি, জি জি।
যে এখানে এখানে দীর্ঘমেয়াদী তো বটে, কারণ আমি নিজেই প্রায় 20 বছর ধরে, 17 বছর হলো এটার পেছনে কাজ করছি। আমরা সরকারের কাছে 2-3 বছর কি আশা করতে পারি না যে 2-3 বছর একটা কার্যক্রম নিয়ে সিরিয়াসলি এটা নিয়ে বলবেন? বরং পক্ষান্তরে আমরা দেখি সরকারি পর্যায়ে বিভিন্ন ভাবে এগুলো নিয়ে নানা রকম উল্টাপাল্টা কথা বলা হয়, কখনো খুব দায়িত্বহীন মন্তব্য করা হয়। না, এবং নিশ্চয়ই। আমরা যখন শীর্ষ পর্যায় থেকে এইসব কথাবার্তা শুনি, তখন হয় কি, যারা সরকারি ডিপার্টমেন্ট গুলো আছে তারা হয়তো মন্ত্রণালয় থেকে কিছুদিন আগে যেরকম বলা হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, যে মন্ত্রী মহোদয় নিজে বলেছেন যে প্রত্নতত্ত্ব বিভাগে বা মন্ত্রণালয়ের দায়িত্ব না ঐতিহ্য সংরক্ষণ করা। তো মন্ত্রণালয় তো আসলে আমরা antiquity law তো ঢাকার একটি মন্ত্রণালয় ভবন নিয়ে যেরকম আসলে কাজ আজকে করবে। কথা বলছিলাম, আমরা একটু ঢাকার বাইরে আরেকটি ভবন নিয়েও আমরা একটু আলাপ করতে চাই। আমরা জানি না যে ঠিক ছবি আছে কিনা আমাদের হাতে, কিন্তু খবরটা আমরা দর্শকদেরকে একটু দিতে চাই যে আমরা চট্টগ্রাম নগরীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত রহমতগঞ্জ এলাকার যাত্রামোহন সেনগুপ্ত বলে একজন মানুষ, তিনি তার যে বাড়িটি ছিল অনেক ঐতিহ্য, অনেক ইতিহাসের সাক্ষী, সেই বাড়িটি ভেঙে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আজ সেই বাড়িটি নাগরিক উদ্যোগে ভাঙার হাত থেকে রক্ষা করা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে কালকে পরশু আমরা হয়তো আরো বিস্তারিত খবর দেখব। তবে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান তিনি আমাদের সঙ্গে আছেন, টেলিফোনে আছেন। আমরা আলিউর রহমানের সাথে কথা বলি। আলিউর রহমান, আপনি কি শুনছেন? আমরা একটু এই জি জি জি, আমরা একটু সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই যে স্মৃতি বিজড়িত এই বাড়িটি, এটি তো আসলে রক্ষা করার কথা এবং সেটি ভেঙে ফেলার একটি প্রক্রিয়া আমরা দেখছিলাম, পরে সেটা যা হোক ঠেকানো গেছে। তো এখন আসলে সামনে কি হতে যাচ্ছে? এই বাড়িটি কি সংরক্ষণ করা হবে কি হবে না, বা সংরক্ষণ যদি করা হয় তাহলে কি প্রক্রিয়া, কি পদ্ধতি, কি পরিকল্পনা, একটু যদি ছোট করে আমাদের সঙ্গে শেয়ার করেন। ধন্যবাদ। আজকে যে ভবনটিতে এক্সকেভেটর চালানো হলো, এই ভবনটি হচ্ছে 150 বছরের পুরানো। আপনি জানেন জে.এম. সেন অর্থাৎ যাত্রামোহন সেন এবং ওনার পুত্র যতীন্দ্রমোহন সেন ব্যারিস্টার, যিনি মাস্টারদা সূর্য সেনকে ব্রিটিশদের টাকা লুট করার মামলা থেকে বাঁচিয়েছিলেন এবং বেশ কয়েকজন ফাঁসির আসামিকে উনি ইংরেজ সরকারের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং উনি একজন ইংরেজের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার কারণে ব্রিটিশ সরকারের অধীনে কারাগারে ছিলেন এবং উনি 1933 সালে রাঁচি কারাগারে বন্দী অবস্থায় মারা যান। ওনার স্ত্রী ছিলেন ইংরেজ মহিলা, ক্যামব্রিজে ওনার জন্ম, নেলি সেনগুপ্ত। উনি স্বামীর পরে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং কিস্তারাতে উনি ওই মানে ওনার স্বামীর যে বাসভবন আজকে যেটা চালানো হলো সেখানে উনি ছিলেন এবং উনি পাকিস্তান সরকারের সময়ে তখন প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং যতীন্দ্রমোহন সেন 12 বছর কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এই নেলি সেনগুপ্ত বাংলাদেশের একমাত্র মহিলা যিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন ভারত সরকারের। সেই মহিলার বাসভবনটি ওনারা নিঃস্ব ছিলেন। জি, এই যে বাড়িটি আসলে এত ঐতিহ্য, এত ইতিহাসের সাক্ষী যে ভবনটি, সেই ভবনটি তো আমরা জানি যে সাম্প্রতিক সময় গত বেশ অনেক বছর ধরে এটি স্কুল হিসেবেও ব্যবহার করা হচ্ছিল, কিন্তু ভবনটির আসলে কি দশা ছিল, সেটি কি সাম্প্রতিক সময় কোনো সংস্কার করা হয়েছিল? 1973 সালে যখন উনি অসুস্থ হয়ে যান এই বাড়িতে থাকা অবস্থায়, তখনকার প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী ওনাকে ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। উনি সেখানে চিকিৎসা করতে গিয়ে ওখানেই মারা যান। 1973 সালে 23 জুন উনি মারা যান। এর আগে উনি চিকিৎসা চলা অবস্থায় একবার দেশে এসেছিলেন, তখনই দেখছেন যে কিছু ভূমিদস্যু এই ভবনটা দখল করে নিয়েছেন। পরবর্তীতে উনি ওখানে চিকিৎসার জন্য গিয়ে মারা যান। এরপরে এই ভবনটা বেদখল অবস্থায় ছিল, কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে অর্পিত সম্পত্তি হিসেবে গ্যাজেট নোটিফিকেশন করে অধিগ্রহণ করেছিল এবং এখন যে স্কুল ছিল শিশুবাগ, স্কুলকে লিজ দিয়েছিল 1 বছরের জন্য। আচ্ছা, এক শ্রেণীর ভূমিদস্যু কিছু দলিলপত্র সৃজন করে জেলা প্রশাসনকে না জানিয়ে এবং ভূমি মন্ত্রণালয়কে এখন আসলে আপনারা তো এটি নাগরিক উদ্যোগে আমরা দেখলাম যেটি আসলে ভেঙে ফেলার প্রক্রিয়াটি আসলে থামানো গেছে। এখন আসলে সেই ভবনটির ভবিষ্যৎ কি? আপনারা কি চাইছেন, কি উদ্যোগ নিচ্ছেন, কি হতে পারে? ভবনটির একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। আপনি জানেন এই ভবনটা অত্যন্ত নান্দনিক ছিল। এই ভবনে ছিলেন আমাদের দেশ ভারতবর্ষের অন্যতম সুভাষ বোস, এই ভবনে মহাত্মা গান্ধী ছিলেন, এই ভবনে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এই ভবনে
আপনার মৌলানা শকত সাহেব ছিলেন, যিনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। এই সমস্ত ব্যক্তির স্মৃতি বিজড়িত এই ঘরটা আজকে আমাদের সামনে ক্যামেরা চালিয়ে একটা অংশ ভেঙে ফেলা হয়েছে। এবং আমরা যে প্রথম জেলা যুগ্ম অর্ডার দিয়েছেন, আমরা 3-4 জন সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধি ওনার কার্যালয়ের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, উনি আমাদেরকে দেখা দেননি। পরে আমরা জেলা প্রশাসনের সাহায্য নিয়ে স্থানীয় ভূমি অফিসের যিনি ম্যাজিস্ট্রেট আছেন ওনাকে দিয়ে এই ভবনটা ভাঙা বন্ধ করেছি। এবং আমরা কালকের মধ্যে উচ্চ আদালতে একটা রিট পিটিশনের ব্যবস্থা করছি এবং কালকে 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। ফলে সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা অনেক আপডেট জানবো। অনেক ধন্যবাদ আলিউর রহমান আমাদেরকে এই আপডেটগুলো দেওয়ার জন্য। তাইমুর ইসলাম, আপনি কি সংক্ষেপে, আমাদের হাতে একেবারেই সময় কম, আপনি কি 30 সেকেন্ডে কি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান? আমি এই বিষয়ে আসলে মূলত আমি পুরান ঢাকা নিয়ে কথা বলি। পুরান ঢাকাতে আমরা যে সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করছি সেটা হচ্ছে হলো এখানটাতে ম্যাক্সিমাম প্রপার্টি যেগুলো আমরা সংরক্ষণ করতে চাই এগুলো প্রাইভেট প্রপার্টি। এবং এক্ষেত্রে আসলে একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হলো যারা এই পুরোনো ভবনগুলো যেগুলো ইউজুয়ালি 2-3 তলা হয় এগুলো তারা ভেঙে 7 তলা 8 তলা করতে চান, সেটা তো করা যাচ্ছে না। এদিক থেকে একটা আর্থিক ক্ষতির জায়গাটা ওনাদের তৈরি হচ্ছে। এবং এই আর্থিক ক্ষতি জায়গাটা কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এ ব্যাপারে বিভিন্ন সময় সরকারের কাছে নানা প্রস্তাব গেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা তো বলেছি, তার বাইরে আমরা কোর্টে রিটও করেছি এগুলো নিয়ে। এই যে রায়টার কথা বললাম সেখানেও ডিটেল এগুলো নিয়ে কথা হয়েছে। তো আসল কথা হচ্ছে ক্ষতিপূরণের দিকটাকে সরকারকে দেখতে হবে এবং এই তবে ক্ষতিপূরণের জন্য মানে যা বুঝতে পারছি আমরা আসলে মানে আপনাদের তৎপরতা বা কর্মসূচি আমরা আসলে নিয়মিত দেখি বা উদ্যোগগুলো সম্পর্কে আমাদের যেটুকু গণমাধ্যমের কল্যাণে জানা হয়, এটি আসলে একটি দীর্ঘ লড়াইও বটে। এই দীর্ঘ লড়াইয়ে আমরা আসলে মানে আপনাদের নিশ্চয়ই সাফল্যটাই কামনা করতে চাই। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই আজকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ তাইমুর ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো বিষয় আমাদের সামনে আলোচনা করবার জন্য এবার একটু ঢাকার বাইরে যেতে চাই। আমাদের সিলেট প্রতিনিধি সজল ছত্রী আমাদের সঙ্গে আছেন, একটু সিলেটের খোঁজ খবর নেব। সজল ছত্রী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের? জি, শুনতে। আমরা তো প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো বিভাগে যেতে, সেখানকার খোঁজ খবর নিতে। তো আমাদের সময় আজকে একটু আমরা অন্য আলোচনা একটু দীর্ঘ করে ফেলেছি। তো আমরা সিলেটের একটা খবর দেখছিলাম যে যুক্তরাজ্য থেকে যারা ফিরবেন তাদের জন্য তো কোয়ারেন্টাইন একেবারেই বাধ্যতামূলক। তো সিলেটে আমরা কিছু গোলযোগের খবর শুনছিলাম, তো সিলেটের কি পরিস্থিতি যদি আমাদেরকে যদি ছোট করে একটু বলেন। যেটা শুনছিলেন সেটাই আসলে গত 1 তারিখ থেকে যে ইংল্যান্ডের নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পর থেকে যারা যুক্তরাজ্য থেকে আসছিলেন তাদেরকে বাধ্যতামূলক ভাবেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে এবং সেটার প্রক্রিয়া আজই কিন্তু শুরু হচ্ছে। কারণ এই নতুন ঘোষণা দেওয়ার পর কিন্তু আজই প্রথম সিলেটে ফ্লাইট আসে এবং আজকে মাত্র 48 জন যাত্রী আসে এই ফ্লাইটটিতে, বিজি 2025 ফ্লাইটে। বাট 48 জন যাত্রী এসে, যেখানে কমপক্ষে 150 থেকে 200 জন যাত্রী আসার কথা। তো এরই মধ্যে যে 48 জন এসেছেন যাত্রী, তার মধ্যে 42 জনই হচ্ছে সিলেটের বাসিন্দা এবং তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10টি হোটেলে কথা বলে রাখা হয়েছিল। কারণ করোনা সন্দেহজনক বা আক্রান্ত কাউকে যদি একটি হোটেলের জায়গা দেওয়া হয়, সেই হোটেলে অন্তত একটি ফ্লোর পুরোপুরি পৃথক করে ফেলতে হয়। এইসব দিক বিবেচনা করে 10টি হোটেলের সাথে কথা বলা হচ্ছিল। তার মধ্যে তারা 4টি হোটেলে এখন পর্যন্ত উঠেছেন। এর মধ্যে আম্বরখানার ব্রিটানিয়া হোটেল আছে, হলিগেট হোটেলে সবচেয়ে বেশি উঠেছেন, 27 জন উঠেছেন, স্টার প্যাসিফিক আছে এবং অনুরাগ হোটেল আছে। কিন্তু তারা প্রথম দিকে হোটেলে উঠতে চায়নি। তারা আসলে সুযোগ সুবিধা কি পাবেন না পাবেন তা নিয়ে তারা নানান ধরনের বিতণ্ডায় জড়িয়েছিল এবং অনেকে সিগারেট খাওয়া নিয়েও কিন্তু যে আসলে তাদেরকে ফ্রিলি অন্যদের সাথে মিশতে দেওয়া হবে না এই শর্ত তাদের জানানো হয়েছিল, যাতে করোনা থাকলে যাতে ছড়িয়ে না পড়ে। কিন্তু তারা প্রথমে মানতে এটা নারাজি ছিলেন। শেষ পর্যন্ত প্রায় 3-4 ঘন্টার চেষ্টার পর, বোঝানোর পর তাদেরকে হোটেলে ওঠানো সম্ভব হয়েছে। তবে একটা আসার কথা হচ্ছে, তাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে সরকারের সিদ্ধান্তটি তারা স্বাগতই জানায়। যদিও প্রবাসীরা আসেনি কিছুদিনের জন্য, ধরেন 4 থেকে 6 সপ্তাহের জন্য আসেন, এর মধ্যে 2 সপ্তাহে যদি কোয়ারেন্টাইনে থাকতে হয় তাহলে তাদের হয়তো ক্ষতির মুখোমুখি হতে হবে বা দেশে আসাটা পুরোপুরি কাজে লাগে না। এর সাথে এই হোটেলে যারা উঠছেন তাদের শুধু হোটেলে সকালবেলার নাস্তাটি ফ্রি দেওয়া হবে, এর বাইরে হোটেল কক্ষের ভাড়া
এবং তাদের দুপুর এবং রাতের যে খাবার তাদের নিজের পকেট থেকে এই টাকাটা কিন্তু খরচ করতে হবে। এবং আজকে প্রথম কিস্তি হয়ে যাবে, এর কারণে কিন্তু আপনারা জানেন যে আজ যে ফ্লাইটটি এসেছে, এই ফ্লাইটের 152 জন যাত্রী যারা আসতে ইচ্ছুক ছিলেন, টিকিট করেছিলেন, তারা কিন্তু টিকিট বাতিল করেছেন। তার মানে যাত্রী কমে গেছে। জেলা প্রশাসনের প্রস্তুতি ছিল মাসে অন্তত 4টে ফ্লাইট হিসাব করে অন্তত 700 জনকে কোয়ারেন্টাইনে রাখতে হবে বলে তারা একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, সেটি অনেক কমে এসছে। আশা করি এ বিষয়ে ধারাবাহিক চলবে এবং প্রবাসীরা বিষয়টি বুঝবেন, তাদের স্বজনরা যেমন বুঝেছেন, এবং সিলেটে নতুন করে করোনা ছড়িয়ে পড়বে না বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে নতুন ধরনের যে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আসার কথা হচ্ছে আরো একটি, যে সিলেটে কিন্তু শীতের মধ্যে যেখানে করোনার সংক্রমণ বাড়ার কথা সেটি অনুপাতিক হারে অনেক কমে এসেছে। একদম শীতের এটা শুরুতে একটা কিন্তু ভালো খবর যে তারপর কমেছে, বাড়ছে না। কিন্তু আমরা সাম্প্রতিক সময় কিন্তু আসলে আমাদের সার্বিক যে খবর জাতীয় পর্যায়ে তা কিন্তু আসলে আমাদেরকে খুব একটা ভরসা দেয় না। আপনি বলছেন যে কমছে। আমরা আজকে আলোচনাটা আর দীর্ঘায়িত হয়তো করার সুযোগ পাবো না, আমাদের সময় বড় খুব দ্রুত চলে যায়। সজল ছত্রী, অনেক ধন্যবাদ আমাদেরকে চট করে কিছু খবর জানিয়ে দেওয়ার জন্য। আমরা হয়তো 2-3 দিন পরে আবারও আপনার সঙ্গে আলাপ করবো সিলেট বিভাগে অন্যান্য আরো কি খবর হচ্ছে সেগুলো শুনতে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছি অনেকগুলো বিষয়, আর আজকে আরেকটি বিষয়ের দিকে একটু চোখ ফেরাতে চাই। সেটি হলো মাশরাফি নিজেই একটি মানে সবসময় তিনি খবর এবং তার প্রতিটি ঘটনা, প্রতিটি কথাই আসলে খবরের শিরোনাম হয়ে ওঠে। আমরা আজকে যে বিষয়টি দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ দল খুব শীঘ্রই আসছে বাংলাদেশে এবং সেই দলের থেকে দলে তিনি সুযোগ পাননি, বাদ পড়েছেন মাশরাফি। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই ওয়েস্ট ইন্ডিজ দলের এই সফর ঘিরেও। আমাদের সঙ্গে আছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। মোস্তফা মামুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে যে বিষয়গুলো বলছিলাম আপনি শুনছিলেন যে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি যিনি তার ক্যারিয়ারে অসংখ্যবার বাদ পড়েছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাদ পড়ার বিষয়টি ছিল আসলে ইনজুরি বা যেটি তার নিজের হাতে আসলে সেই অর্থে নেই। কিন্তু এবারের বাদ পড়াটা বোধহয় একটু অন্যরকম এবং নির্বাচকরা বলছেন যে তারা একটু সামনের দিকে তাকাতে চান, ভবিষ্যতের কথা ভাবতে চান। আবার মাশরাফি তিনি বহুবার নিজের যে লড়াই করে ফিরে আসার যে একটা আইকন হিসেবে আমরা তাকে জানি, তিনি কিন্তু পুরো ব্যাপারটিকে পেশাদারি হিসেবে দেখছেন এবং বলছেন যে তিনি খেলা চালিয়ে যাবেন। তো আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে দেখতে চান? কেউ কেউ এরকম বলছেন যে মাশরাফির কি বিদায় ঘন্টা বেজে গেল কিনা, অনেক বিশ্লেষণ, অনেক দৃষ্টিকোণ। আপনি কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে একভাবে দেখলে তো বিদায় ঘন্টা বাজানোর মতোই বিষয়। কারণ হচ্ছে মাশরাফিকে যেহেতু ধরে রাখা হচ্ছে না এবং যেহেতু 2023 বিশ্বকাপটাকেই ফোকাস করে এখন ওয়ানডে টিমটা তৈরির চিন্তা এবং চেষ্টা চলছে, সেখানে যদি এখনই আমরা চিন্তা থেকে তাকে বাদ দিয়ে দেই তাহলে তো তার পারফরমেন্স বা অন্য কিছু খুব বেশি গণ্য হবে না। কারণ পারফরমেন্স যদি চিন্তা করি তাহলে বোধহয় এখনো মাশরাফিকে ঠিক বাদ দেওয়া যায় না আমার মনে হয়, পিওর পারফরমেন্সে দেখি। কিন্তু নির্বাচকরা 2 বছর পর দেখতে চাইছেন এবং 2 বছর পর আসলে কেউ দেখতে চায় এবং কনসিডারেশন থেকে যদি বাদ পড়ে তাহলে তো আপনার পারফরমেন্সটা ইমেটেরিয়াল হয়ে যাবে। কাজেই একভাবে চিন্তা করলে অধ্যায় শেষ। কিন্তু মাশরাফি বলে আসলে আমরা শেষটা ঠিক পুরোপুরি শেষ বলতে পারি না, কারণ তিনি যেহেতু লড়াইয়ে থাকবেন এবং বাংলাদেশ দল ধরেন এই 2 বছর পারফর্ম করলো করতে পারলো না প্রত্যাশিত, তখন কিন্তু আমাদের দেশে জনদাবি খুব গুরুত্বপূর্ণ জিনিস, তখন এটা দাবি উঠবে। মাশরাফি আপনি জানেন যে জনমানুষের একরকম আবেগ, মানে সেই আবেগের কারণে তার পারফরমেন্সটা আসলে দৃষ্টির আড়ালে যাবে না। তিনি যদি পারফর্ম করে, দল যদি খারাপ করে তাহলে বিবেচনায় আসবে। তো আমি দেখতে চাই বিষয়টাকে এইভাবে যে মাশরাফি কিন্তু প্লেয়ার মাশরাফির চেয়ে ক্যাপ্টেন মাশরাফি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের কাছে। সেই ক্যাপ্টেন মাশরাফির অধ্যায়টা বোধহয় একভাবে যেহেতু তাকে উনি ক্যাপ্টেন নেই যখন হয়েছে তখনই আসলে একভাবে কনসিডারেশনের বাইরেই চলে যাওয়ার কথা, সেটা আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এটা আসলে তার এক ধরনের আনুষ্ঠানিকতা এবং একটা মাঝে মাঝেই ব্যাপার চলছিল, বোর্ড চাচ্ছিল আসলে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে, বেশ কয়েকবার চিন্তা করেছে, বোর্ড সভাপতি বলেওছেন। কিন্তু মাশরাফি যেহেতু আনুষ্ঠানিকভাবে উনি বিদায় নিতে চান, খেলতে চান, নিজেকে বিবেচনার মধ্যে রাখতে চান, ফলে উনি ওই বিদায়টা নিতে রাজি হননি। কাজেই এরকম একটা দিন আসবে এটা মোটামুটি জানা ছিল। দিনটা আসলে হয়তো চলে আসতো, আবার হয়তো আসেনি, কারণ একটা সম্ভাবনার জায়গায় সবসময় থাকে। যেহেতু মাশরাফি নিজে সরে যাচ্ছেন না, কাজেই নির্বাচনী প্রক্রিয়া আসলে এটা যদি অস্ট্রেলিয়া হতো, ধরেন আমি বললাম ইংল্যান্ড হতো, তাহলে কিন্তু আমি বলতাম যে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে 2 বছর এবং ওই 2 বছর মাশরাফিকে কনসিডার করা হবে না, কাজেই মাশরাফি অধ্যায় শেষ। কিন্তু বাংলাদেশ বলে এখানে নানা রকম বিবেচনা থাকে, প্লাস মাশরাফির খুব ভালো রিপ্লেসমেন্ট যে তৈরি হয়ে গেছে বিষয়টা এরকমও নয়।
এবং মাশরাফির বিষয়ে যেহেতু একটা আবেগ কাজ করে, ফলে এটা আসলে অন্যথা হওয়া অস্বাভাবিক না। নিশ্চয়ই আমরা মাশরাফিকে নিয়ে হয়তো আমরা আরো অনেক দিন আলোচনা শুনবো বা আলোচনা আমাদেরকে করতে হবে। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ দল তো আসলে চলেই আসছে এবং হয়তো কালকে পরশু থেকে আমাদের হয়তো পুরো আলোচনার ফোকাসটা ওদিকেই চলে যাবে। তো আপনার কাছে একটু চট করে শুনে নিতে চাই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটো টেস্ট তো ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের সঙ্গে এবং ঠিক পুরো শক্তির দল বাংলাদেশে নেই, এটি যেমন কিছুটা হতাশার, আবার একই সঙ্গে বাংলাদেশের জন্য একটু বড় সুযোগও বটে যে নিজেদের অবস্থানটাকে র্যাঙ্কিংয়ে এটাকে আর একটু উঠিয়ে নেবার। তো আবার ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসবে তা নিয়েও এক ধরনের অনেক রকম আলোচনা আমরা আসলে শুনছিলাম। তো আপনি আপনার ভাবনাটা আমরা একটু এই ফাঁকে শুনে নিতে চাই। হ্যাঁ, প্রথম হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ যে দলটা পুরো শক্তি ওয়েস্ট ইন্ডিজে যদি আসতো, তাহলে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে আসলে তারা খুব শক্তিশালী প্রতিপক্ষ না। এই সাবকন্টিনেন্টে ওয়েস্ট ইন্ডিজ, এখনকার ওয়েস্ট ইন্ডিজ আসলে খুব শক্তিশালী না, কারণ তখন যদি আমরা টেস্টে দেখি, এখন তারা ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি ফোকাস করেছে আসলে টি-20-তে, এবং সেটাতেই তারা অনেক ভালো। তাদের প্লেয়ার আসলে ঠিক ওই অর্থে কমিটেড না ন্যাশনাল টিমের প্রতি। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসার পর আমরা দেখতে পাই যে ওইটাতেই তারা কমিটেড। তো ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তারা এনজয় করেন বলে সেটা তাদের টি-20 দলে কাজে লাগে, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে ল্যাক অফ কমিটমেন্ট, ল্যাক অফ ইন্টারেস্ট ইন কি বলা যায় লঙ্গার পার্সন ম্যাচেস, ফলে যেটা হয়েছে তাদের দলটা ওইভাবে শক্তিশালী না। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ যে বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু একটা অনেক শক্তিশালী দল নিয়ে এসে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে একদম ধূলিসাৎ হয়েছে। তো এইবার যেটা হয়েছে, যে দলটা আসছে এটা আসলে খুবই ওয়েল প্রেডিক্টেড যে বাংলাদেশ আসলে এখানে ডোমিনেট করবে। তো আমরা সেটাই প্রত্যাশা করি এবং সেটা বাংলাদেশের জন্য একটা ভালো জিনিস। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, আমরা ওই জায়গাটাকে যদি একটু মানে গ্যারান্টেড ধরে নিই, তাহলে কিন্তু একটা প্রবলেমটা হচ্ছে এরকম যে ওয়েস্ট ইন্ডিজের এই দলটার আসলে নাথিং টু লুজ, রাদার যে সমস্ত প্লেয়ার এসছেন তাদের প্রত্যেকে যেহেতু বেশিরভাগই নতুন, তাদের এক ধরনের নিজেকে প্রকাশ করার একটা চাহিদা আছে, যেটা ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র টিমের আসলে ওই সমস্যা, ওই জায়গাটা থাকে না। ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র টিম ধরেন যারা ওয়েস্ট ইন্ডিজ টিমে খেলেন, তারা আসলেও কিন্তু যেহেতু আমরা জানি তারা এখন কনসেন্ট্রেট অনেক বেশি ফোকাস টি-20-তে, আসলে ফলে টেস্ট বা এই ধরনের ওয়ান ডেতেও এখন তারা অনেক কম মনোযোগ, ফলে যেটা হতো একটা তাদের দিক থেকে একটা ল্যাক অফ কি বলা যায় ল্যাক অফ অ্যাপ্লিকেশন বা ল্যাক অফ ইন্টারেস্ট, ওইটা আমরা পেতাম। একটা তাহলে একটা সিরিয়াসনেস একটা ঘাটতি, এই সুযোগটুকু আমরা নিতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা থাকবে না, যদিও শক্তি ক্রিকেটের শক্তির ঘাটতি ঘটছে, কিন্তু ক্রিকেটের সঙ্গে শক্তির সঙ্গে নিজেদের পুরোপুরি প্রয়োগের জন্য যে মানসিক শক্তি থাকা দরকার, সেটা ওয়েস্ট ইন্ডিজের এই দলের থাকবে। কাজেই আমাদের রিল্যাক্স হওয়ার সুযোগ নেই, আমাদের এটা মনে রাখতে হবে যে এটা একদমই আমাদের একটা সুযোগ, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার সুযোগ, নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ। এই সুযোগটা আসলে কাজে লাগাতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ দল যে মাঠের কাগজ কলমে এগিয়ে থাকার যে সুবিধা, সেইটা আসলে মাঠের বাইরে রেখে মাঠে নিজেদের পুরো শক্তিতে নিবেদন করার চিন্তা এবং চেষ্টা করি। আমরা আরেকটি বিষয় যদিও একটু বাসি হয়ে গেছে, আমরা আমাদের সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যদিও একদিন পরে আলাপ করছি, কিন্তু আপনাকে যেহেতু একটু পেলামই, একটু ছোট করে কি আলোচনাটা একটু করে রাখবো কিনা। আমরা জানি যে সৌরভ গাঙ্গুলি আসলে মাঠে যতখানি সক্রিয় ছিলেন দীর্ঘদিন, এরপরও কিন্তু তিনি আসলে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করতেন এবং খাবার দাবারের বিষয়ে তিনি অনেক বেশি সচেতন ছিলেন। রেডমিট খেতেন না, ধূমপান করতেন না, মদ্যপানের অভ্যাস সেভাবে ছিল না। এরপরও আসলে তার যে হার্ট অ্যাটাক, এবং সেটা বেশ ভালো পর্যায়ের হার্ট অ্যাটাক, এই বিষয়টা কিন্তু অনেককেই এক ধরনের নাড়া দিয়েছে এবং অনেকে অবাক হয়েছেন যে এরকম একজন ফিট মানুষ তিনি কিভাবে এরকম হার্ট অ্যাটাকের শিকার হলেন। আপনার কাছে খবরটা শুনে কিরকম মনে হয়েছিল? খবরটা শুনে আসলে আমিও অবাক হয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা যে অবাক হয়েছি, এই অবাক হওয়ার মধ্যে আসলে বিষয়টার মূল সুর লুকিয়ে আছে। কিভাবে? ধরেন আমরা যেরকম ভাবছি একজন প্লেয়ার তিনি ধূমপান করেন না, তিনি ফিটনেস করেন, কাজেই তার আসলে হার্ট অ্যাটাকের হৃদরোগের সম্ভাবনা নেই। ফলে সৌরভ গাঙ্গুলী নিজেও আসলে সেরকমই ভেবেছিলেন, বা আমাদের প্লেয়াররা যারা তারাও এইভাবে ভাবেন যে আমি ফিট, আমি ট্রেনিং করি, আমি ধূমপান করি না, অ্যালকোহল মানে বাজে অভ্যাস নাই, কাজেই আমার তো এটা হবে না। ফলে তারা চেক আপ করানো বা ওইরকম জায়গায় অনেক ক্ষেত্রে তারা যেতে চান না, এই আত্মবিশ্বাসের কারণে, নিজের অভ্যাসজনিত যে আত্মবিশ্বাস। সৌরভ গাঙ্গুলীর ক্ষেত্রেও আসলে সেটা হয়ে থাকতে পারে যে তার ওই কারণে তার নিজের কনফিডেন্স ছিল যে এটা হয় না। কিন্তু আপনি জানেন যে বয়স যখন 40 পেরিয়ে যায়, তখন আসলে এক ধরনের ঝুঁকির মধ্যে সব রকম লোক থাকে না। আর এই চিকিৎসা বিজ্ঞানের এই জায়গাটা আসলে একদম পুরোপুরি ডিসাইডেড না যে আপনি এই অভ্যাসগুলো থাকলে এটা হবে বা হবে না। আমরা অনেক জায়গায় কিন্তু উল্টা দেখতে পাই। অনেক, যেমন আমরা করোনার ক্ষেত্রে আমরা অনেক প্যারাডক্স দেখতে পাই যে একদিকে আমরা করোনায় বলছি যে স্বাস্থ্যবিধি না মানলে করোনায় আপনি বিপদে, আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবেন যে যারা স্বাস্থ্যবিধি মানছে, যে শ্রেণীটা সমাজে, সেই শ্রেণী বেশি আক্রান্ত হচ্ছে। যে শ্রেণী স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ নাই, আমাদের নিম্নবিত্ত শ্রেণী, তারা কিন্তু আক্রান্ত হচ্ছে না।
পুরো চিকিৎসা বিজ্ঞান আমাদের যে সংজ্ঞা দিয়েছে, আমি মনে করি যে এই অনেকগুলো সংজ্ঞা বা অনেকগুলো চিন্তা নিয়ে বোধহয় পুনর্বিবেচনা এবং পুনর্চিন্তার সুযোগ আছে। এবং হৃদরোগের ক্ষেত্রে খুব সহজেই আমাদের বাস্তবতায়, আমরা উপমহাদেশের বাস্তবতায় হয়তো আমরা খুব সহজেই কয়েকটা অভ্যাসকে দায়ী করে ফেলি যে এই অভ্যাসগুলো থাকলেই আসলে হৃদরোগ হবে না। এবং এটা আসলে মানুষের কাছে এই বার্তাগুলো দেয় যারা আসলে এই অভ্যাসগুলোর মধ্যে নেই, তারা আসলে নিজের নিরাপদ ভাবেন এবং ভেবে আসলে তারা এটা, আমি মনে করি এটা পুরো প্লেয়ারদের জন্য, সবার জন্য একটা শিক্ষা আছে। যে সমস্ত প্লেয়াররা দেখেন, যতই আপনি ফিটনেস ট্রেনিং করেন, যত কিছু করেন, আপনি যখন প্লেয়ার ছিলেন তখন আপনার বয়স ছিল 25, 30, 35। এখন আপনার হচ্ছে যে আপনার জীবনটা বদলেছে এবং এখন আপনি ফিটনেস ট্রেনিং করলে প্লেইং লাইফে আপনার যেরকম এক্সটেন্সিভ ছিল, যেরকম রিগোরাস আপনার ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে ছিল, যেরকম নিয়মকানুনের মধ্যে ছিল, ওই নিয়মকানুন তো এখন আপনি মানতে পারেন না, সঙ্গে আপনার বয়স হয়েছে ফলে। এবং যারা আসলে অলওয়েজ আপনার ফিটনেস ট্রেনিং বা ইত্যাদির মধ্যে থাকে, তারা যদি ওইটার বাইরে আসে, যারা এরকম কঠোর অনুশাসনের মধ্যে থাকে, তারা কিন্তু অনুশাসনের বাইরে আসলে একটা সাধারণ জীবনযাপন করার, আর যে মনে করেন যে খুবই অনুশাসন পালন করতো, এখন একটু ঢিলে দিয়েছে, তার কিন্তু ভালনারেবিলিটি অনেক বেড়ে যায়। তার কিন্তু আপনি দেখবেন যে খুব ব্যায়াম করে হঠাৎ ব্যায়াম ছেড়ে দিলে সেটা দেখবেন অনেক মুটিয়ে যাচ্ছে। ভাইরাস দেখা গেলো একটা সাধারণ লোক একই অভ্যাস অনেক বছর চালিয়ে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছে। ফলে জীবনাচরণটা, কঠোর জীবনাচরণ যারা মানে না, আমার কাছে মনে হয় তাদের ওইটা শৃঙ্খলায় তারা আটকে যান। ফলে এটা থেকে বেরোতে গেলে অনেক সমস্যা। সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে এরকম নয়, তবে আমি যেটা শুনেছি কলকাতার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, কিছু কিছু লেখায় পড়েছি, কিছু কিছু কথাবার্তা শুনেছি, সেটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি এমনিতে খুবই সাহসী, ডাটপ্প হলেও এই ধরনের মানুষ আবার তিনি আবার ঠিক এই যে মেডিকেল স্বাস্থ্য চিকিৎসা, অসুখ বিসুখ এগুলোর বিষয়ে আসলে তিনি এক ধরনের একটু সন্ত্রস্তই থাকতেন। উনি ইনজেকশন দিতেও নেওয়ার আগেও চিন্তা করতেন, এরকম ছিল। এবং এটাও কিন্তু একটা খুব কমন ফেনোমেন, এটা হয়। আপনি দেখবেন যে যে সমস্ত লোক সামাজিক জীবনে খুবই সাহসী, খেলোয়াড়ি জীবনে লড়িয়ে, তারা আবার দেখবেন যে ওই সামান্য জ্বর হলেই অনেক নার্ভাস হয়ে যায়। তো সেই সব কারণে আপনি যেরকমটি বলছিলেন যে অন্যদের জন্য আসলে একটা বড় শিক্ষা এবং বড় বার্তা দিল। সবসময় সবাইকে সতর্ক থাকতে হবে। আমি এইটা করি না বলে আমি সতর্ক থাকবো না, আর অমুক এটা করে কাজে তারই হবে, এরকম ভাবার এই সিদ্ধান্তে পৌঁছার সুযোগ নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ভালো, অনেকদিন পর আপনার সঙ্গে আলাপ করে, আমরা নিয়মিতই আলাপ করব আপনার সঙ্গে। সামনে যেহেতু আরো অনেক উপলক্ষ তৈরি হচ্ছে, আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য মোস্তফা মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুনের সঙ্গে। একই সঙ্গে আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এলাম। শেষ করে দিচ্ছি আজকের নিউজ গ্যালারির আলোচনা। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।